দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পেরিয়ে গেছে। এই 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান কিংবা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, যারা নিজেদেরকে দাবি করি এই আন্দোলনের স্টেক হোল্ডার, তারা এখনও বাংলাদেশের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা এবং ঢালাও শেখ হাসিনার দোসর বলা, ঢালাও ভারতের রয়ের এজেন্ট বলা, ঢালাও গোয়েন্দা বাহিনীর মানে কি বলো পারপাস সার্ভ করা, এই ধরনের অভিযোগ থেকে বের হয়ে আসতে পারিনি। এই ধরনের অভিযোগ গণমাধ্যমের উপরে ঢালাওভাবে যে অভিযোগ, সেই অভিযোগের ফলে লাভবান হচ্ছে কে, ক্ষতিগ্রস্ত বা কারা হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গতকালকেও আমরা দেখেছি যে এনসিপির যে যুব উইং, যুব শক্তি, এখনও ছাত্র উইং তৈরি করা হয়নি। তাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তাদের অনেকেই, অধিকাংশই একটা ছাত্র রাজনীতি করতেন। নতুন একটা ছাত্র রাজনীতি, ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তি বিলুপ্ত করা হয়েছে। আবারও ছাত্র শক্তির আবির্ভাব হয় কিনা, এবং এই যুব শক্তি, ছাত্র শক্তি, শক্তি এই শব্দটা 2007 সালে প্রফেসর ইউনূসের তৈরি করতে চাওয়া নাগরিক শক্তির সঙ্গে মিল রেখে তৈরি করা হচ্ছে কিনা, হয়েছে কিনা, এই বিতর্কগুলো সমাজে প্রতিষ্ঠিত। যাই হোক, সেই বিতর্কের মধ্যে যেতে চায় না। যুবশক্তির সম্মেলন হলো গতকালকে, এবং এনসিপির নেতারা সেখানে ঢালাওভাবে গণমাধ্যমের উপরে বিষোদ্গার করলেন। গণমাধ্যমকে হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর এভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করলেন। এই চেষ্টাটা তারা কেন করছেন, 1 বছর পেরিয়ে যাবার পরেও কেন করছেন? এই চেষ্টার ফলে তারা কি লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আর এই চেষ্টা কেন করছেন তার একটু উত্তর খোঁজার চেষ্টা করব, এবং এই যে অভিযোগ, এই অভিযোগের ফলে, অভিযোগের পাল্টা যে উত্তর আমরা দেখেছি, সম্পাদক পরিষদ, বাংলাদেশের গণমাধ্যমের যে সম্পাদক পরিষদ, সেই সম্পাদক পরিষদ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এবং এই ব্যাপারটা উদ্বেগের, সেটাও বলা হয়েছে। কি বলল সম্পাদক পরিষদ, এবং এই ঢালাও অভিযোগের ফলে কারা লাভবান হচ্ছে, কেন অভিযোগ করা হচ্ছে, একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের গণমাধ্যমকে ঢালাওভাবে অভিযোগ করার যে টেন্ডেন্সি, সেটা এখনও থামেনি। হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, এই ব্যাপারগুলো, এই শব্দ চয়নগুলো এখনও শোনা যাচ্ছে। গতকালকে যুবশক্তির সম্মেলনে তেমনটা ঢালাও অভিযোগ আমরা করতে শুনেছি। পাটোয়ারি, হাসনাত, সার্জিসরা যেভাবে ঢালাও অভিযোগ করেছেন, সেই ঢালাও অভিযোগটা কেন তারা করছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। তার আগে সেই অভিযোগের পাল্টা যে প্রতিক্রিয়া, সম্পাদক পরিষদ তারা কি বললেন একটু সেটা জেনে নিই। শিরোনামটা দেখে নিতে পারেন। এভাবে বলা হয়েছে যে গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের। সেখানেই বলা হচ্ছে যে গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, যিনি ডেইলি স্টারের সম্পাদক, এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলন 2025-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে গণমাধ্যম অভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে। এখানে সরাসরি সামরিক গোয়েন্দা বাহিনীকে দোষারোপ করা হয়েছে, এবং সেই অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ সহ একাধিক নেতাকে সামরিক গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করতে শোনা গেছে, এবং হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেছেন যে সামরিক গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে সরকারের অ্যাকশান নিতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে ডিজিএফআইয়ের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি। কেন তারা সেনাবাহিনী এবং
সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ করেই চলেছে, সেটা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। বোধগম্য হচ্ছে না আরও বেশি এই কারণে যে গোপালগঞ্জে তারা যখন মানে প্রাণের সংকটে পড়ল, তখন তারা উদ্ধার হলো কিন্তু এই সেনাবাহিনীর সাজোয়া জানে। সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করলো, তাদের জীবন রক্ষা করে অন্যত্র সরিয়ে নিয়ে গেল। এবং সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে গোপালগঞ্জ থেকে খুলনা পর্যন্ত নিয়ে গেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেনি। তারপরেও সেনাবাহিনী সম্পর্কে এদের মানে এক ধরনের অহেতুক চুলকানি কেন থামছে না, সেটা একটা বড় প্রশ্ন। সম্পাদক পরিষদ স্পষ্টভাবে বলেছেন যে এ ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছেন তারা। বরং গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমনপীড়নের শিকার হয়েছেন। অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, অর্থাৎ এত পড়ার দরকার নাই, বলার চেষ্টা করা হয়েছে যে গত অভ্যুত্থানের সময় এই গণমাধ্যম ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং এই সময়েও ছাত্র জনতা এবং অভ্যুত্থানের স্পিরিটের পক্ষে গণমাধ্যম অবস্থান নিচ্ছে। বাস্তব চিত্রও কিন্তু তাই। বাস্তব চিত্র আমি সমস্ত কিছু বাদ দিলাম, শুধুমাত্র এনসিপির হিসাবেই যদি আমি ইকুয়েশন করি, যে এনসিপি জুলাই মাসে 1 মাস ব্যাপী সারা দেশে যে পদযাত্রা করলো, সেই পদযাত্রাকে কেন্দ্র করে আগামীকাল অমুক জায়গায় পদযাত্রা, আজ এখানে পদযাত্রা, এখানে পদযাত্রা উপলক্ষে এই আয়োজন, এরকম উদ্যোগ, কে কে থাকবে, কে কে থাকলেন, কি বললেন, কিভাবে ওখানে নেতারা গেলেন, উপস্থিত হলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এরকম নানা রকমের আলাদা আলাদা শিরোনাম করে গণমাধ্যম প্রতিদিন শত শত হাজার হাজার খবর করেছে এবং প্রায় প্রত্যেকটা পদযাত্রায় তাদের যে বক্তব্য, সেই বক্তব্য গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম লাইভ পর্যন্ত করেছে। বেশিরভাগ গণমাধ্যমের জুলাই মাস জুড়ে খবরের একটা বড় অংশ, অর্ধেক অংশ জুড়ে ছিল এনসিপি এবং তার নেতারা কোথায় কি বলছেন, কোথায় কি হচ্ছে, কি ঘটছে, কি ঘটছে না, সব কিছু নিয়ে গণমাধ্যম মানে অনেকটা মনে হয়েছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছে। এত বেশি সার্ভিস দেওয়ার পরেও যদি এনসিপির নেতারা বলে যে গণমাধ্যম শেখ হাসিনার দোসর, হাসিনার দালালরা এখানে আছে, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? এখন যদি এই অবস্থা, মানে এত দেয়ার পরেও পাল্টা যখন আক্রমণ শুনতে হচ্ছে, তখন গণমাধ্যম যদি সামষ্টিকভাবে সিদ্ধান্ত নেয় যে এনসিপিকে যেভাবে তারা ব্যাক দিচ্ছিল, এনসিপিকে তারা যেভাবে প্রমোট করছিল, ফেব্রুয়ারির 28 তারিখে এনসিপির জন্মদিন এবং জন্মের আগে থেকেই শুরু করে আজকে পর্যন্ত এনসিপিকে যেভাবে গণমাধ্যম প্রমোট করছে, সেটা যদি অফ হয়ে যায়, তাহলে এনসিপির অবস্থা কি হবে? জনগণের সম্পৃক্ততা যে দলের সঙ্গে নেই, সেই দলকে প্রমোট করে এক ধরনের ফোকাস করা, আলোকিত করা এবং এটা বোঝানো, এবং আশ্চর্যজনকভাবে যেটা বোঝা যাচ্ছে, গণমাধ্যমের ক্যামেরারও একটা ভাষা রয়েছে, সেই ক্যামেরার ভাষা প্রক্ষেপণেও গণমাধ্যম খুবই এনসিপির পক্ষে অবস্থান নিয়েছে। যেমন জনসমাগম হয়েছে, এমনভাবে স্টেজ থেকে সেই দর্শকদের ছবি নেওয়া হয়েছে যেন ছবির বাইরে কোনো ফাঁকা জায়গা না থাকে, যেন মনে হয় যে এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে, আবির্ভাব ঘটেছে। এইভাবে নিউজ ট্রিটমেন্ট, ছবির ট্রিটমেন্ট দিয়ে তারা তাদেরকে প্রমোট করেছে, অথচ তাদেরকে আজকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যদি দৃশ্যপট উল্টে যায়, যদি গণমাধ্যম ইউটার্ন নেয়, যদি তাদের খবর না করে, তাদেরকে প্রমোট না করে, তাহলে অবস্থা কি হবে? এতে ক্ষতিটা কার হবে? এই যে ঢালাওভাবে গণমাধ্যমের সমালোচনা করা হচ্ছে, এতে লাভ হচ্ছে কার? লাভ কি তাদের হচ্ছে? গণমাধ্যম একবার যদি, মানে যদি সাধারণ পাবলিকের ভাষায় বলা যায়, যে একবার যদি পোল্টি নেয়, যেভাবে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল, ঠিক সেইভাবেই যদি তাদের মানে বিপক্ষে না, তাদের পক্ষে অবস্থান নেওয়া বাদ দেয়, যদি নীরবতা পালন করে, যদি প্রতিদিন সংবাদের শিরোনামে তাদের নেতাকর্মীদের বয়ান তুলে না আনে,
তাহলে কি অবস্থা হবে, রাজনৈতিকভাবে তাদের অবস্থান কি হবে, সেটা কি একবার তারা ভেবে দেখেছে? কিংবা ঠান্ডা মাথায় তারা সেটা কি ভাবার চেষ্টা করেছে? কক্সবাজারে যে ঠান্ডা মাথায় তারা আগামীর রাজনীতি নিয়ে ভাবতে গেলেন, সেই সমুদ্রের পানির পাশে বসে থেকে কি সেগুলো তারা ভেবেছেন, নাকি সেখান থেকে নতুন নতুন শব্দ উৎপাদন করে এনে যুবশক্তির এই সমাবেশে ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দিচ্ছেন, গণমাধ্যমকে শেখ হাসিনার দোসর বলছেন? এগুলো কি ঠিক হচ্ছে? এই যে ডিজিএফআই এর সম্পর্কে এত বাজে বাজে কথা বলা, সামরিক বাহিনী সম্পর্কে একটা টানা সময় বাজে কথা বলে বলে আসা এরা এখন ডিজিএফআইকে ধরেছে, কারণ কি? ডিজিএফআই তাদের কি ক্ষতি করেছে? কেন ক্ষতি করবে? বাংলাদেশের সামরিক বাহিনী তাদের আমার তো মনে হয় সাধারণ জনগণেরও একটা ভাবনা যে সামরিক বাহিনী তাদের উপকার ছাড়া ক্ষতি করেনি। গোপালগঞ্জের এক ঘটনা দিয়েই তো সমস্ত কিছু কি বলে যায়, সমস্ত কিছুর উদাহরণ সামনে নিয়ে আসা যায়। সেখানে এই ধরনের আচরণ তারা কেন করছে? সবথেকে বড় যে কথাটা যেটা বলছি সেটা হচ্ছে যে যাদেরকে তারা বিষোদ্গার করছে, সেটা গোয়েন্দা বাহিনী হোক কিংবা গণমাধ্যম হোক, গণমাধ্যমকে বলা হচ্ছে যে গোয়েন্দা বাহিনীর প্রেসক্রিপশনে তারা এনসিপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। ব্যাপারটা কি এই যে তাদের নেতারা যখন দুর্নীতিগ্রস্ত হচ্ছে, চাঁদাবাজি করছে, তখন সেই খবরগুলো গণমাধ্যম প্রকাশ করছে বলেই তাদের রাগ। মানে সেই খবরগুলো প্রকাশ করবে না, সেই খবরগুলো বলা যাবে না, সেই খবরগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এই তো এই কারণেই বলছেন যে 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা চাঁদাবাজির এই ঘটনাটাকে এমনভাবে রং চঙিয়ে বলা হচ্ছে যে দেশের সব থেকে বড় দুর্নীতিবাদ যেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারাই। এসব ফাজলামি বন্ধ করেন। তার মানে কি ওইটাই মেসেজ যে আমাদের বিরুদ্ধে যত কিছুই অভিযোগ আসুক সেটা গণমাধ্যমে নিউজ করা যাবে না, সেটা একটা ফাজলামি, সেই ফাজলামি বন্ধ করতে হবে, সেটাই কি মূল মেসেজ? আমার মনে হয় সেটাই মূল মেসেজ। গণমাধ্যম তাদের বিরুদ্ধে কোনো খবর করতে পারবে না। বাস্তবতা কি বলে? আপনারা আদতে কোন দিকে যাচ্ছেন? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলেই উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন যে বাংলাদেশের মানুষ আপনাদের উপরে ভরসা করতে চাইছে, আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তকে ভালোবাসতে চাইছে। যদিও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন পর্যন্ত জনগণ পায়নি, তারপরেও প্রত্যাশা জনগণের যে পাবে, যে ভালোবাসতে চাইছে জনগণ, সেই জনগণকে দূরে ঠেলে দেওয়ার কার্যক্রম আপনারা নেবেন না, এই প্রত্যাশাই তো জনগণ করবে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।